কমনওয়েলথের বাছাই পর্বে অংশ নিতে রাতে মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শৃঙ্খলা ভঙ্গের দায়ে মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার জাহানারা আলম। কাল থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাট। সাকিব তামিমরা থাকায় এবার বাড়তি আকর্ষণ টুর্নামেন্টে। খেলা হবে 2 মাঠে। আনুষ্ঠানিকভাবে আজ ঘোষণা করা হবে জাতীয় ফুটবল দলের হেড কোচের নাম। তালিকায় এগিয়ে আছেন স্প্যানিশ কোচ জাভিয়ের ক্যাব্রেরা। কোচিং প্যানেলে দেখা যেতে পারে দেশি কোচদের নাম। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দলের সিনিয়র ক্রিকেটাররা ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে জয় বিশেষ কিছু। এ জয় বাংলার ক্রিকেটকে আমূল বদলে না দিলেও দেবে ইতিবাচক বার্তা, মন্তব্য করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন ঘরোয়া টুর্নামেন্টে পারফর্ম করে সারতে চান আন্তর্জাতিক ব্যস্ততার প্রস্তুতি। বিপিএলে নিজ দল বরিশাল নিয়েও দারুণ আশাবাদী সাকিব। বেওভাল কীর্তি এখন অতীত। পরের চ্যালেঞ্জের জন্য বাংলাদেশ দল এখন ক্রাইস্টচার্চে। তবুও টাইগারদের ইতিহাস গড়ার রেশ এখনও চলছে। সাবেক থেকে বর্তমান সবার চোখে মুখেই যেন তৃপ্তির ছাপ। স্বস্তিটা একটু বেশি ভিন্ন এক কারণে। দলের অধিকাংশ সিনিয়র ছাড়াই যে এসেছে এমন সাফল্য। উচ্ছ্বসিত টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিবও। তার মতে এমন জয় বিশ্বকে দিবে আলাদা বার্তা। আমি বরঞ্চ অনেক বেশি খুশি হয়েছি যে আমি থাকা না থাকা আমার কাছে বড় ইম্পর্টেন্ট কিছু মনে হয় না, যেটা হচ্ছে যে আমাদের টিমটা খেলছে এবং টিমটা কেমন রেজাল্ট করছে। স্পেশালি আপনাদের মিডিয়া অন্তত যেটা মনে করে সবসময় যে আমরা 4-5 জন ছাড়া প্লেয়ার নাই, তো সেটা একটা ভুল প্রমাণ হলো আমার ধারণা। একটা টেস্ট ম্যাচ জয় দিয়ে আসলে সব কিছু চেঞ্জ হয়ে যায় না, বাট এই একটা টেস্ট ম্যাচ অনেক কিছু চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে। তো আমার কাছে মনে হয় সেই সম্ভাবনাটা তৈরি হলো এবং এই বিশ্বাসটা যদি আমরা রাখতে পারি ভবিষ্যতে, আমার কাছে মনে হয় এই টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা আরও অনেক ভালো রেজাল্ট করে দেখাতে পারবো, আমাদের দলটা ভালো রেজাল্ট করে দেখাতে পারবো। যেহেতু আমাদের আগের বছরটি ভালো যায়নি, সো এই বছরটি আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো শুরুটা যেহেতু এত ভালোভাবে হয়েছে, আশা করি এই বছরটা আমরা অনেক ভালো কিছু করতে পারবো। বিপিএল আর ডিপিএল ছাড়া দেশের ঘরোয়া লিগে খুব একটা অংশ নিতে দেখা যায় না সাকিবকে। তবে এবার যে ব্যতিক্রম, খেলছেন বিসিএল এর ওয়ানডে ফরম্যাটে। কারণটা করলেন খোলাসা। এই টুর্নামেন্ট দিয়ে সারতে চান আসন্ন আন্তর্জাতিক ব্যস্ততার প্রস্তুতি। এগুলো সবই প্রিপারেশনের পার্ট, কারণ এইগুলোর পরে আমাদের টানা ইন্টারন্যাশনাল ক্রিকেট আছে। সো আমি চাই যে আমার বেস্ট পসিবল ফিটনেস এবং পারফরমেন্সটা নিয়ে আমি যেন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা শুরু করতে পারি। সো সেটার জন্য এটা ভালো একটা বিল্ড আপ বলে আমি মনে করি। সামনে আমাদের আফগানিস্তানের সাথে ওয়ানডে এবং টি20 আছে। আমার কাছে মনে হয় এই দুইটা ফরম্যাটকে খুবই ভালোভাবে কমপ্লিমেন্ট করবে। সো সেই কারণেই আসলে এই প্রস্তুতিটা নেয়া। কথা বললেন বিপিএল এ নিজ দল ফরচুন বরিশালকে নিয়েও। চোখ রাখছেন শিরোপায়। নিজের পারফরমেন্সের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন দলগত পারফরমেন্সকে। আমার কাছে মনে হয় আমাদের ভালো একটি ব্যালেন্স দল হয়েছে, যেহেতু 8 জন লোকাল প্লেয়ার খেলবে। সো খুব বেশি একটা ডিফারেন্স নাই। আমার কখনো নিজের পার্সোনাল কোনো অ্যাচিভমেন্ট নিয়ে কোনো সময় টার্গেট থাকে না, এবারও নাই। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান অপ্পুর সঙ্গে 2 বছরের চুক্তির অনুষ্ঠানে এসব কথা বলেন সাকিব আল হাসান। সবাই যেভাবে আসলে চেষ্টা করেছে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাকিবের সঙ্গে একমত পোষণ করেছেন মাশরাফি বিন মুর্তজা। তবে সিনিয়রদের অপরিহার্যতা বাংলাদেশ দলে এখনই কমে গেছে বলে মনে করেন না তিনি। ক্রাইস্টচার্চ টেস্টের আগে জয় নিয়ে ভেবে মুমিনুল বাহিনীকে প্রত্যাশার চাপ না দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক। বিপিএলে খেললেও জাতীয় দলে ফেরা নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই বলেও মন্তব্য মাশরাফির। দলের 2 সিনিয়র ক্রিকেটার তামিম সাকিব যাননি নিউজিল্যান্ডে। রিয়াদ অবসর নিয়েছেন টেস্ট থেকেই। তথাকথিত পঞ্চপাণ্ডবের 4 জনকে ছাড়াই কিউই দুর্গ জয় তাই বিশেষ কিছু বাংলাদেশের ক্রিকেটের জন্য।
তবে বিষয়টা নিয়ে যতক্ষণ ক্রিকেটীয় আলোচনা হচ্ছে ততক্ষণ সেটা স্বাভাবিক, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পাণ্ডববিহীন তাণ্ডব বলে সিনিয়রদের ছোট করার যে মহোৎসব চলছে তার সঙ্গে কোনোভাবেই একমত নন মাশরাফি। জুনিয়রদের দায়িত্ব নেয়ার মানসিকতাকে প্রশংসা করলেও সিনিয়রদের গুরুত্বহীন করে দেওয়ার আলোচনাটাকে অন্তঃশ্বাস শূন্য বলে দাবি করলেন সাবেক অধিনায়ক। এক ম্যাচ আমরা জিতেছি বলে সাকিবের গুরুত্ব কম, এটা যারা ভাবছে সেটাও যেমন ভুল ভাবছে। আবার যদি কেউ ভেবে থাকতো যে কারো জন্য এই বাংলাদেশ টিম থেমে থাকবে না, সেটাও ঠিক। মানে বাংলাদেশ ক্রিকেট তো চলতেই থাকবে, একটা সময় না একটা সময় সাকিব তামিম সবাই রিটায়ার করবে, তখনও ক্রিকেট তো খেলতে হবে। সো এটার কম্বিনেশন সাকিবকে ছাড়া এখনও বাংলাদেশ, সাকিব এখন যদি যুক্ত হয় টিমের সাথে, টিমের স্ট্রেংথ আরও বাড়বে। মাউন্ট মঙ্গানুই পর্ব শেষ হতেই শুরু হয়েছে জয়ের কৃতিত্ব দখলের এক অপচেষ্টা। কার কত অবদান সেই আলোচনার ঝড় উঠেছে গণ এবং যোগাযোগ মাধ্যমে। তবে বিষয়টাকে আমলে না নিয়ে মুমিনুল বাহিনীকে ক্রাইস্টচার্চ টেস্ট উপভোগের মন্ত্র দিলেন ম্যাশ। বাংলাদেশ জিতেছে বলে সবাই এখন বিভিন্ন কথা শুরু করেছে, তারা এনজয় করেছে বলে প্রথম টেস্ট ম্যাচে ভালো খেলেছে এবং জিতেছে। আমরা কেউ কিন্তু এক্সপেক্ট করিনি। সো অ্যাচিভমেন্ট শুধুই তাদের, এখন অনেকে অ্যাচিভমেন্ট নিতে চাইলে হবে না। সো আমি মনে করি না প্লেয়ারদের আমরা কি কোথায় কি চিন্তা করছি এই চিন্তা করে যে মাঠে ক্রিকেট খেলতে হবে। এক্সপেকটেশন লো রাখেন, আমি নিশ্চিত আপনারাও নিশ্চিত যে ওরা ওদের সেরাটাই দিবে। দল নিয়ে অসংখ্য কথার ভিড়ে নিজের ক্যারিয়ার নিয়েও প্রশ্ন ছিল ম্যাশের কাছে, যদিও সেখানে নাকি কোনো চ্যালেঞ্জই অনুভব করেন না এই ফাইটার ক্রিকেটার। না, কোনো চ্যালেঞ্জ আমার নাই, এনজয় করি ক্রিকেট, খেলতে চাচ্ছি, দেখা যাবে। ব্যাক পেইনের কারণে আপাতত বিসিএল এর ওয়ানডে ফরম্যাটে খেলবেন না মাশরাফি বিন মুর্তজা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। চমক দিয়ে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের জন্য 15 সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিয়মিত মুখ পেসার জাহানারা আলম। তাকে সহ স্ট্যান্ড বাই রাখা হয়েছে 3 ক্রিকেটার। মূলত শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলে রাখা হয়নি জাহানারা আলমকে, সতর্ক করার জন্যই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এদিকে সালমা খাতুনের পরিবর্তে টি-20তে অধিনায়কত্ব দেওয়া হয়েছে নিগার সুলতানা জ্যোতিকে। তাছাড়া দলে রয়েছেন রুমানা, সালমা, পিঙ্কি, শামিমা, ফাহিমা, ঋতু, মুর্শিদা, নাহিদা, শারমিন, লতা, সোভানা, ফারিহা, সানজিদা, সুরাইয়া। স্ট্যান্ড বাই তালিকায় আছেন জাহানারা ছাড়াও তাসনিয়া এবং খাদিজা। 18 থেকে 24 জানুয়ারি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে বাছাই পর্বের ম্যাচগুলো। প্রথম ম্যাচে 18 জানুয়ারি কেনিয়ার মুখোমুখি হবে টাইগ্রেসরা। পরদিন বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা। 23 তারিখে স্কটল্যান্ড ও 24 জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাছাই পর্ব। গেল ডিসেম্বরে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে দারুণ পারফরমেন্স করে প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। দলে রয়েছে আত্মবিশ্বাসী। কাল থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাট। সাকিব তামিমরা এবার খেলার কারণে বাড়তি আকর্ষণ টুর্নামেন্টকে ঘিরে। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। ইকরাম, কি তথ্য আছে সবশেষ আপনার কাছে? রিচার্ড, কাল থেকে এই সিলেটের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রয়েছে এবং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের যে সেকেন্ড ভেন্যু এবং প্রথম ভেন্যু, দুইটা ভেন্যুতেই কালকে শুরু হচ্ছে বিসিএল খেলা এবং 4টি টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে এবং 4টি টিমের মধ্যে খেলা এখানে হবে 2টো টিমের খেলা এবং একই সাথে ওখানে হবে ওই আরেকটি যে মূল স্টেডিয়াম রয়েছে যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, সেখানে হবে আরও 2টি খেলা এবং বিসিবি দক্ষিণাঞ্চল, বিসিবি উত্তরাঞ্চল, ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল এবং ওয়ালটন মধ্যাঞ্চল, এই 4টি দলে বিভক্ত হয়ে যেই জাতীয় দলের খেলোয়াড়রা রয়েছে, ক্রিকেট খেলোয়াড়রা রয়েছে, তারা এই মাঠে খেলবেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে 4টি টিমই অনুশীলন করেছে 2 মাঠে এবং এখন মাঠের যে এই 2টি মাঠেরই পরিচর্যা চলছে। বিশেষ করে পিচ বিশেষজ্ঞ যারা আছেন, মাঠ বিশেষজ্ঞ যারা আছেন তারা রয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ইতিমধ্যে সিলেটে এসে পৌঁছে গেছেন এবং তারা মাঠ দেখে নিচ্ছেন এবং মাঠের সর্বশেষ পরিচর্যা চলছে এবং প্রথম রাউন্ডের প্রথম খেলা কালকে শুরু হবে বিসিবি দক্ষিণাঞ্চল এবং বিসিবি উত্তরাঞ্চলের সাথে এবং দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল এবং ওয়ালটন মধ্যাঞ্চল। ইতিমধ্যে সাকিব আল হাসান সিলেটে এসে পৌঁছে গেছে। 2টা থেকে আড়াইটার মধ্যে তিনি এই মাঠে এসে অনুশীলন করার কথা ছিল এবং অন্যান্য যারা আছে, যারা জাতীয় টিমের প্লেয়ার আছে, তারা ইতিমধ্যে মাঠে অনুশীলন করেছে। শুধুমাত্র সাকিব আল হাসান আসবে 2টা থেকে আড়াইটার মধ্যে মাঠে এসে তিনি অনুশীলন করবে, এমনটি মাঠ সূত্রে আমরা জানতে পেরেছি। মোটামুটি রিচার্ড এই ছিল কালকে থেকে যে সিলেটে খেলা অনুষ্ঠিত হচ্ছে বিসিএল, সে তার সর্বশেষ খবর।
ধন্যবাদ ইকরাম আপনাকে। বিসিএল এর ওয়ানডে ফরম্যাট চালু হচ্ছে আগামীকাল থেকে। সেই প্রস্তুতি সবশেষ খবরাখবর জানাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের নাম। এই মুহূর্তে বাফুফে ভবনে আছেন আমাদের সহকর্মী SM ইকবাল। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। ইকবাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ইকবাল, শুনতে পাচ্ছেন আমাকে? গতকাল থেকেই হচ্ছে আসলে আলোচনায় যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ কে হতে যাচ্ছেন, এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু অলরেডি চলেও এসেছে হাভিয়ার ক্যাব্রেরার নাম, এবং এই স্প্যানিশই যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ হতে যাচ্ছে সেই বিষয়টিতেই কিন্তু হচ্ছে আজকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে। হচ্ছে ন্যাশনাল টিমস কমিটির যেই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 12টার সময়, যদিও সেটি হচ্ছে অনেকটা পরে অনুষ্ঠিত হচ্ছে, 1টার পরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমাদের কাছে যেই খবরটি এসেছে যে 1টার পর কিছুক্ষণ আগে জাতীয় ন্যাশনাল টিমস কমিটির যে চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ তিনি এসেছেন, তিনি এসে এবং আনুষঙ্গিক এই কমিটির আরও যে মেম্বারগুলো রয়েছে তারা সবাই হচ্ছে এসেছে। আসার পরে বৈঠকটি শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিক ঘোষণাটি আসবে যে বাংলাদেশ ন্যাশনাল টিমের পরবর্তী কোচ কে হতে চলেছেন। কারণ ক্যাব্রেরাকে নিয়ে যে আলোচনাটি হচ্ছে বা যেহেতু গণমাধ্যমে চলে এসেছে তার সম্পর্কে হচ্ছে আসলে জানিয়ে দেওয়া দরকার। যদিও বলা হচ্ছে যে তিনি বার্সেলোনার সাবেক কোচ, সে বিষয়টি নিয়ে কিন্তু একটু পরিষ্কার হওয়া দরকার। আমরা তার প্রোফাইল ঘেটে যেটি পেয়েছি, সে 2018 সালে তিনি বার্সেলোনার একটি একাডেমির হয়ে শুধুমাত্র কাজ করেছেন, এবং যে একাডেমিতে কিন্তু স্পেনে ছিল না, এটা হচ্ছে আমেরিকার ভার্জিনিয়াতে ছিল। সেখানে তার মাস 6 কাজ করার মতো, 4 মাস কাজ করার মতো একটি অভিজ্ঞতা রয়েছে, এবং সেখানে সেই কাজ শেষ করে 2018 সালে পরবর্তীতে তিনি লা লিগা, ভারতের যেই অঙ্গ সংস্থাটি রয়েছে সেখানে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। প্রায় 2 বছর 1 মাসের মতো কাজ করেছেন। সেটি হচ্ছে ক্যাব্রেরার সবচেয়ে কোনো একটি প্রফেশনাল প্ল্যাটফর্মে দীর্ঘকালীন কাজ করার অভিজ্ঞতা। এর আগে বর্তমানের কথা যদি বলে রাখি, তিনি হচ্ছেন আলাভেসের এলিট একাডেমিতে বর্তমানে তিনি কাজ করছেন, এবং এই কাজের মেয়াদও কিন্তু প্রায় বলা যেতে পারে 1 বছর 4 মাস, অর্থাৎ 1.5 বছরের মতো তিনি এখানে কাজ করেছেন। এর আগে 2018 সাল থেকে তিনি লা লিগায় দীর্ঘক্ষণ কাজ করেছেন, সেটা কিছুক্ষণ আগেই আপনাকে জানালাম। এছাড়াও ভারতের আরও একটি একাডেমিতে প্রায় বছর খানিকের মতো টেকনিক্যাল ডিরেক্টর পদে তিনি কাজ করেছেন, এবং মূল দল হিসেবে তার কাজ করার যে অভিজ্ঞতা রয়েছে সেটি বলা যেতে পারে যে রায়ো মাজাদোহন্ডা, কদিন আগেই রোজি ব্লাঙ্কো অর্থাৎ অ্যাথলেটিকো মাদ্রিদ কোপা দেল রেতে যাদের বিপক্ষে ম্যাচ খেলেছিল এবং 5-0 গোলে যে মাজাদোহন্ডাকে হারিয়েছিল, সে মাজাদোহন্ডাতে 1 বছর হেড কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এবং এই হাভিয়ার ক্যাব্রেরার কিন্তু এটাই হচ্ছে প্রফেশনাল ক্যারিয়ার, এবং এই কোনো একটা মূল দলে 1 বছর কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও স্কাউটিং তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করিয়েছেন, এই UEFA প্রো লাইসেন্সধারী কোচ। সুতরাং তাকেই পরবর্তী 1 বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়োগ দিতে যাচ্ছে। এখন নিয়োগ প্রক্রিয়াটা কি হয় সেটা হচ্ছে মিটিং শেষ হওয়ার পরই হচ্ছে আনুষ্ঠানিকভাবে জানাতে পারবো। রিচার্ড, ধন্যবাদ আপনাকে ইকবাল। বাফুফে ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী SM ইকবাল। জানাচ্ছিলেন আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে প্রধান কোচের নাম ঘোষণা করা হবে তারই সর্বশেষ খবরাখবর। সেপ্টেম্বরে হচ্ছে না মেয়েদের সিনিয়র সাফ, সে সময় এশিয়ান গেমস থাকায় আগস্টে এগিয়ে আনা হয়েছে টুর্নামেন্ট। দিনক্ষণ চূড়ান্ত, 12 থেকে 24 আগস্ট নেপালে বসবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর, নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। সব ঠিক থাকলে এবছর সাফের 5টি আসর অনুষ্ঠিত হবে। ভারত ও শ্রীলঙ্কায় হবে ছেলেদের 2টি বয়সভিত্তিক আসর, আর মেয়েদের সিনিয়র সাফ ছাড়াও অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 18 সাফ চ্যাম্পিয়নশিপ বসবে 2022-এ। সাফ আসলেই যেন ফুটবল উন্মাদনা শুরু হয় বাঙালির। 2003 আর 2005 সাফের সুখস্মৃতি ফুটবল মজিদের নিয়ে যায় অতীতে। বিশ্বকাপ এখনও দূরের বাতিঘর। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বই বাংলাদেশের জন্য বড় অর্জন, হোক না সেটা বয়স ভিত্তিক কিংবা সিনিয়র ফুটবল টুর্নামেন্ট। 2022 ফুটবল প্রেমীদের জন্য যেন চাঁদের হাট। এক ক্যালেন্ডার ইয়ারে 5টি সাফ উপভোগ করতে যাচ্ছে দর্শক। মার্চে ভারতে মেয়েদের অনূর্ধ্ব 18 টুর্নামেন্ট দিয়ে যার শুরু, এরপর জুলাইয়ে ছেলেদের অনূর্ধ্ব 20 টুর্নামেন্ট। সেপ্টেম্বরের 5 থেকে 16 সেপ্টেম্বর শ্রীলঙ্কায় বসবে ছেলেদের অনূর্ধ্ব 17 আসর। বাকি 2টো আসর মেয়েদের, একটি সিনিয়র সাফ, অপরটি এখনও তারিখ ঠিক না হওয়া অনূর্ধ্ব 15 আসর। আন্ডার 17 বয়েজের আমরা ডেটটা আগে ছিল আগস্টে, অ্যান্ড এটা একটু চেঞ্জ করে এটা এখন নিয়ে গেছি আমরা 5 থেকে 16 সেপ্টেম্বর, এবং সেটা হবে হলো শ্রীলঙ্কাতে হবে, এটা কনফার্ম। আমাদের আন্ডার 15 ওমেন চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল, যেটা ফেব্রুয়ারিতে, যেটা পোস্টপোন হয়েছে,
সেটা বাংলাদেশ করবে, বাংলাদেশ উইল হোস্ট ইট। কেবল একটি আসরের তারিখে এসেছে পরিবর্তন। সেপ্টেম্বরে হবার কথা ছিল মেয়েদের সিনিয়র সাফ, ঠিক সেই সময়ে এশিয়ান গেমস থাকায় আগস্টে এগিয়ে আনা হয়েছে টুর্নামেন্ট। 12 আগস্ট থেকে 24 আগস্ট নেপালে বসবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর। 15 থেকে 25 সেপ্টেম্বর হচ্ছে এশিয়ান গেমস। এশিয়ান গেমসে আমরা জানি যেটা ইন্ডিয়া, বাংলাদেশও যেতে পারে, নেপাল, এই মুভমেন্টস টিমগুলো পার্টিসিপেট করে থাকে এবং তাতে ক্ল্যাশ করে যাচ্ছে। এই জন্য আমরা নেপালকে একটা প্রপোজ করেছি, একটা অল্টারনেটিভ ডেট, যেটা হচ্ছে 12 থেকে 24 আগস্ট। করোনার তীব্রতা না বাড়লে যথাসময়ে সব আসর মাঠে গড়ানো নিয়ে আশাবাদী আয়োজকরা। এসবের মাঝেই এপ্রিলে শুরু হবে সাফ নির্বাচনের ডামাডোল। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। 10 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে হাতিরঝিলে 42 কিলোমিটার পথ পাড়ি দেবেন দেশ বিদেশের প্রায় 600 অ্যাথলিট। লন্ডন ও সিডনি ম্যারাথনের আদলে করা এই ম্যারাথনকে ঘিরে উৎসাহের কমতি নেই প্রতিযোগীদের মাঝে। শনিবার ভেন্যু পরিদর্শন আর কিট সংগ্রহ করল অংশগ্রহণকারীরা। শেষ মুহূর্তে চলছে রঙের কাজ। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনকে ঘিরে আর্মি স্টেডিয়াম সাজছে নতুন সাজে। দেশ বিদেশের প্রতিযোগীদের মধ্যে উৎসবের আমেজ। রেজিস্ট্রেশন করছেন লাইন ধরে। আমার আগে টাইমিং ছিল 2 ঘন্টা, গতবার 2 ঘন্টায় কিন্তু আমি পজিশন পাইছি, কিন্তু এবার আমি 1 ঘন্টা 45 মিনিটে ফিনিশ করবো ইনশাল্লাহ। প্রতিদিন একটু একটু হাঁটছি, একটু একটু দূরাচ্ছি, এরকমই, কিন্তু ভালো লাগছে, মনে আনন্দের সহিত আর কি কাজগুলো করতেছি। একটা ইন্টারন্যাশনাল ম্যারাথন বলতে গেলে এটাই প্রথম। এর আগে আমার বঙ্গবন্ধু ঢাকা হাফ ম্যারাথন এর আগে আমি রেজিস্ট্রেশন করি নাই, এইবারই প্রথম রেজিস্ট্রেশন করছি এবং এটাই আমার বড় হাফ ম্যারাথন। গত আসরেও ম্যারাথন করছি, সেটা আমি বঙ্গবন্ধু ম্যারাথনে ফার্স্ট ছিলাম। 10 জানুয়ারি ভোর 5:30টায় রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে হাতিরঝিলে গিয়ে শেষ হবে ম্যারাথন। হাফ ম্যারাথন হবে 21 কিলোমিটার আর ফুল ম্যারাথন 42 কিলোমিটার। শনিবার প্রতিযোগিতার কিট নেবার পর ভেন্যু পরিদর্শন করলো অংশগ্রহণকারীরা। তারা খুবই স্যাটিসফাই এবং হোপফুলি তারা আগামী 10 তারিখে যে এটা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন, হোপফুলি তারা সবাই পার্টিসিপেট করবে। লন্ডন কিংবা সিডনি ম্যারাথনের আদলে করা হয়েছে এই ম্যারাথন। গেলবারের চেয়ে বেড়েছে প্রতিযোগীও। প্রায় 600 প্রতিযোগীর মাঝে 40 জন বিদেশি আর 120 জন নারী, যার বেশিরভাগই ঢাকার। সারা দেশে প্রচার প্রসার বাড়ালে হয়তো আরো প্রতিযোগী বাড়ত। It will be very challenging because last year from Sri Lanka there is no one in Sri Lanka, but this year even Sri Lanka also participated, so it will be very challenging for us, I mean for SAF area. I came here to do full marathon and I'm very excited to run this marathon to represent my country. বাংলাদেশের রানার যারা আছে, আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশন, তারা যেন উৎসাহিত হয়। আমাদের দেশে এই প্রথম একটা আন্তর্জাতিক মানের ম্যারাথন যেটা আমরা শুরু করেছি, তার জন্য তাদেরকে ইন্সপায়ার করার জন্য আমরা এই সংখ্যাটা আরও বাড়িয়েছি। 10 জানুয়ারি সকালে বন্ধ থাকবে ঢাকার বেশ কিছু রাস্তা, যা এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিকদের জানিয়ে দিয়েছে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। 2021 ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলার পুরস্কারের জন্য মনোনীত হলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার সাথে রয়েছেন পোলিশ ফুটবলার রবার্ট লিয়ান্ডোস্কি ও মিশরীয় মোহাম্মদ সালাহ। 17 জানুয়ারি ঘোষণা করা হবে একজনের নাম। 1993 সালের পর আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতে পুরস্কারটির অন্যতম দাবিদার লিওনেল মেসি। তাছাড়া কিছুদিন আগেই জিতেছেন ক্যারিয়ারের 7ম ব্যালন ডি'র। তাছাড়া 2021 সালে ক্লাব ক্যারিয়ারেও অসামান্য অবদান রেখেছেন খুদে জাদুকর। তার সাথে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বুন্দেসলিগায় রেকর্ড সবচেয়ে বেশি 41 গোল করা রবার্ট লেভানডস্কি। ব্যালন ডি'রের সংক্ষিপ্ত তালিকায় মেসির সাথে ছিলেন এই পোলিশ তারকা। 3 নম্বরে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে সবচেয়ে বেশি গোল করা মোহাম্মদ সালাহ। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কমনওয়েলথের বাছাই পর্বে অংশ নিতে রাতে মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শৃঙ্খলা ভঙ্গের দায়ে মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার জাহানারা আলম। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।